হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট্রিক স্টাডি সেল। আজকে তোমাদের কাছে নতুন ক্লাস ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া, ভারতে ভূমি সংস্কার আর স্পেশাল অ্যাপিয়ারেন্স বলা যেতে পারে পশ্চিমবঙ্গের অপারেশন বর্গা বা পশ্চিমবঙ্গের ল্যান্ড রিফর্মস, যেটা অপারেশন বর্গা নামে পরিচিত। তো সেই ভূমি সংস্কার সম্বন্ধে আজকে জানবো। চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে, স্টার্টেড আফটার ইন্ডিপেন্ডেন্স ইন সেভারাল স্টেটস। ল্যান্ড রিফর্মসের সেরকম কোনো সময় নেই যেটা স্পেসিফিকভাবে শুরু হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেসিফিকভাবে ল্যান্ড রিফর্ম শুরু করেছে এরকম তেমন কোনো সময় নেই বা কোনো স্পেসিফিক টাইম নেই যেটাতে বলা যেতে পারে যে ল্যান্ড রিফর্ম শুরু হয়েছিল। বাট তবুও বলা যেতে পারে যে স্টার্টেড আফটার ইন্ডিপেন্ডেন্স ইন সেভারাল স্টেট। বিভিন্ন স্টেট যে যার নিজের দরকারের জন্য ল্যান্ড রিফর্ম শুরু করে। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, এ কমিটি আন্ডার চেয়ারম্যানশিপ অফ J.C. Kumarappan was appointed to look the problem of land. The Kumarappan Committee's report recommended comprehensive agrarian reforms measures. স্বাধীনতার পর যখন দেখলো যে ভারতের ডেভেলপমেন্ট করা উচিত প্রত্যেকটা সেক্টরে, সেরকম এগ্রিকালচারাল সেক্টরে ডেভেলপমেন্টের জন্য যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কি বলা যায় জাস্টিফাই করার জন্য বা প্রবলেমগুলো সামনে আনার জন্য, প্রবলেমগুলো এলিভিয়েশন করার জন্য কুমারাপ্পান কমিটি তৈরি করা হয়। এবার তিনি রিপোর্ট দিয়েছেন যে কিছু এগ্রিকালচারাল রিফর্মস দরকার। ঠিক আছে, তো তার ফার্স্ট স্টেপ হচ্ছে ল্যান্ড রিফর্মস, বলা যেতে পারে ল্যান্ড রিফর্মস। এবার অবজেক্টিভস, ল্যান্ড রিফর্মসের অবজেক্টিভ কী কী রয়েছে দেখে নিই। টু রিমুভ ইনস্টিটিউশনাল ডিসক্রিপেন্সি অফ এগ্রিয়ান স্ট্রাকচার। ইনস্টিটিউশনাল ডিসক্রিপেন্সি মানে কি বলা যায়, ইনইকুয়ালিটি রিমুভ করা। মেন হচ্ছে ইনইকুয়ালিটি রিমুভ করা। কীভাবে না, যে বড় বড় যে কি বলা যায় জমিদার বা জমিদারি চাষি যে সিস্টেমটা ছিল সেটাই। আচ্ছা, সেটা রিমুভ করা, সবার সম্পত্তি বা কি বলা যায় সবাই যাতে নিজের ডেভেলপমেন্ট, নিজের ইকোনমিক স্ট্রাকচার ডেভেলপ করতে পারে তার উপর একটা গুরুত্ব আরোপ করা। নেক্সট, টু রিমুভ সোশিও ইকোনমিক ইনইকুয়ালিটিস। আর্থসামাজিক অসামঞ্জস্য দূরীকরণ। সোশিও ইকোনমিক ইনইকুয়ালিটিস, সোশ্যালে সবাই সমান হিসেবে থাকবে, সবার গুরুত্ব সমান থাকবে, ব্যাপারটা এটাই। নেক্সট, টু ইনক্রিজ এগ্রিকালচারাল প্রোডাকশন। এটা হচ্ছে মেন এগ্রিকালচারাল প্রোডাকশন, কারণ আমরা জানি যে 1951-52তে জিডিপিতে ইন্ডিয়ান ইকোনমির শেয়ার প্রায় 59 পয়েন্ট সামথিং বা 59%। জিডিপিতে এগ্রিকালচারাল সেক্টরের শেয়ার হচ্ছে 59%। তো ইন্ডিয়ান ইকোনমি এগ্রিকালচারাল ইকোনমি ছিল স্বাধীনতার সময়। তো সেই এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়ানোর জন্যই যেসব প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো দূর করার একটা উপায় হচ্ছে ল্যান্ড রিফর্মস। এরপর কী কী প্রসিডিওর ফলো করা হয়েছিল সেটা দেখে নিই। প্রসিডিওর, অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়েটারিস, মধ্যস্বত্বভোগী। আমরা ইতিহাসে পড়েছি জমিনদারি, মহলওয়ারি, রায়তোয়ারি, চিরস্থায়ী বন্দোবস্ত, বিভিন্ন বন্দোবস্ত যেগুলো তৈরি করা হয়েছিল ইংরেজরা তাদের সুবিধার জন্য, তারা বেশি পরিমাণে এখান থেকে রিসোর্স তাদের দেশে নিয়ে যেতে পারে, সেই সুবিধার জন্য যেসব জমিদারি সিস্টেম শুরু করেছিল সেগুলো অ্যাবলিশ করা। এবার কি হতো না, জমিদারের নামে অনেক জমি ছিল আর জমিতে ভাগচাষিরা চাষ করতো। এবার কি করতো না, চাষ করার জন্য একটা ট্যাক্স, শস্যের একটা ভাগ দিয়ে দিতে হয় ট্যাক্স হিসাবে ইংরেজ সরকারকে, আবার জমিদারকে খাজনা দিতে হয় বা ভাড়া হিসেবে দিতে হয় শস্যের একটা। এইভাবে মোটামুটি ম্যাক্সিমাম পার্সেন্টেজটাই জমিদারের খাতায় চলে যেত, কিছুটা মাত্র নিজের কাছে থাকতো। তার উপরে যেটা ধার দেনা ছিল তাকে মেটানোর জন্য শস্য বিক্রি করা এটসেট্রা। তো ভাগ চাষি বা ক্ষুদ্র প্রান্তিক চাষির কাছে তেমন কিছু ছিলই না। তো সেই প্রথাটা অ্যাবলিশ করা। নেক্সট, টেনেসি রিফর্মস বা যেটা চাষিদের বা কৃষক সংস্কার যাকে বলা যায়। তো কী কী দিয়েছে, রেগুলেশন অফ রেন্ট, ফিক্সড অ্যান্ড রেশনাল রেট অফ রেন্ট। রেন্টের ফিক্সড রেট করে দেওয়া হবে যে কেউ যদি রেন্ট দিতে চায় তার জন্য। সিকিওর অফ টেনিওর, যারা চাষি রয়েছে টেনেসি রয়েছে তাদের সিকিউরিটি প্রদান করা, মেনলি সিকিউরিটি প্রদান করা। নেক্সট, ওনারশিপ রাইটস অফ টেনেন্টস, চাষিদের ওনারশিপ বা মালিকানা সত্ত্ব প্রদান করা, এটা হচ্ছে ব্যাপার টেনেসি রিফর্মস। নেক্সট যেটা 3 নম্বর, রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার। কি আছে, রিডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড, যাদের এক্সট্রা ল্যান্ড আছে তাদের কাছ থেকে ল্যান্ড নিয়ে ডিস্ট্রিবিউশন করে দেওয়া। কনসলিডেশন অফ ল্যান্ড,
কনসলিডেশন মানে সিলিং অফ ল্যান্ড, ল্যান্ড মাথাপিছু ল্যান্ডের পরিমাণ ফিক্সড করে দেওয়া, মাথাপিছু ল্যান্ডের পরিমাণ একজন মাথা বা পরিবার, একটা পরিবারের পিছু, যে এই পরিবারে একটা পরিবারে এত একর জমি থাকতে হবে, এর বেশি রাখা চলবে না। নেক্সট কোঅপারেটিভ ফার্মিং। কোঅপারেটিভ ফার্মিং মানে তেমন কিছুই না, জাস্ট ফার্মিংয়ের যে সমবায়, বিভিন্ন সমবায়গুলো রয়েছে, তো সমবায়ের সঙ্গে নিযুক্ত করা, কোঅপারেটিভ ফার্মিং, ঠিক আছে, এগুলোই। তো এই হচ্ছে প্রসিডিওর ছিল। এরপর একটা পয়েন্ট দিয়েছি, কনসলিডেশন অফ ল্যান্ড বা সিলিং অন ল্যান্ড হোল্ডিং। এটা একটা অ্যাক্ট করেছে, ল্যান্ড সিলিং অ্যাক্ট 1971, 1971 সালে ল্যান্ড সিলিং অ্যাক্ট পাস করা হয় গভর্নমেন্টের দ্বারা। একটা ন্যাশনাল গাইডলাইন দেওয়া হয় 1972 সাল থেকে, যেটা ইস্যু হয় যে ল্যান্ড সিলিং বা ল্যান্ড লিমিটস, কত পরিমাণ ল্যান্ড থাকবে, কত পরিমাণ ল্যান্ড থাকবে। এটা একটু বলে দিই, জাস্ট একটা ইনফরমেশান। এই ডেটটা অ্যাকচুয়াল সালটা দিয়ে বা ল্যান্ড সিলিং দিয়ে এটা দিয়েই কোশ্চেন আসতে পারে, তবু একটা ইনফরমেশান দিয়ে দিই যে বেস্ট ল্যান্ড বা যেটা হচ্ছে খুব ভালো জমি যদি হয়, একটা পরিবার বা একটা মানে একজন পরিবার বা একটা পরিবার বেস্ট ল্যান্ড হিসেবে 10 থেকে 18 একর 10 থেকে 18 একর জমি নিজের নামে রাখতে পারবে, 18 একরের বেশি জমি রাখতে পারবে না, ঠিক আছে। এবার সেকেন্ড ক্লাস ল্যান্ড মানে কিছুটা জলা জমি বা একটু কম উর্বর জমি, সেকেন্ড ক্লাস ল্যান্ড কত রাখতে পারবে, সেটার পরিমাণ হচ্ছে 18 থেকে 27 একর, 18 থেকে 27 একর জমি, সেটা এই পরিমাণ জমি রাখতে পারবে সেকেন্ড ক্লাস যে জমিগুলো। নেক্সট যেটা হিল আর ডেজার্ট এরিয়ায়, হিল অ্যান্ড ডেজার্ট বা মরুভূমি এলাকায়, পার্বত্য আর মরুভূমি এলাকায় কত রাখতে পারবে না 27 থেকে 54 একর জমি, কারণ এগুলো বলতে গেলে একদম লো ক্লাস ল্যান্ড, হিল আর ডেজার্ট এরিয়া, 27 থেকে 54 একর জমি নিজের নামে রাখতে পারবে। এই পরিমাণ ন্যাশনাল গাইডলাইন, যেটা ল্যান্ড সিলিং অ্যাক্ট 1971 যেটা ইস্যু করা হয়, সেই হিসেবে বেস্ট ল্যান্ড 10 থেকে 18 একর, সেকেন্ড ক্লাস ল্যান্ড 18 থেকে 27 একর, আর হিল আর ডেজার্ট এরিয়া যে ল্যান্ডগুলো রয়েছে সেটা 27 থেকে 54 একর, এই পরিমাণটা ফিক্সড করে দেওয়া হয়। এরপর নিড অফ রিকনসলিডেশন যেটা দেওয়া হয়েছে, যে 1970-71 সালে যেটা 2.2 হেক্টর করে দেওয়া হয়, সেটা কমিয়ে 2015-16 1.08 হেক্টর করা হয়, মাথা পিছু বা পরিবার পিছু ল্যান্ডের পরিমাণ সেটা 2.28 হেক্টর থেকে 1.0 হেক্টর করা হয় 2015-16। আর কিছুই নেই। লাস্ট রেজাল্ট, কি রেজাল্ট হয়েছিল ল্যান্ড রিফর্মসের? ল্যান্ড রিফর্মস ফেল্ড ব্যাডলি উইথ ফিউ এক্সপেকটেশন সাচ অ্যাজ ওয়েস্ট বেঙ্গল, কেরালা, অন্ধ্রপ্রদেশ। এই 3টে স্টেট ছাড়া ল্যান্ড রিফর্মস কোথাও আর সাকসেস পায়নি, ঠিক আছে। তো অন্ধ্রপ্রদেশে একটা বিদ্রোহ হয়েছিল, আর ওয়েস্ট বেঙ্গলে তো আমাদের সেই সময় কমিউনিস্ট পার্টি ল্যান্ড রিফর্মস করেছিলেন, ঠিক আছে। দেন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজিলি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য নিউ এগ্রিয়ান পলিসি, দ্যাট ইজ গ্রিন রেভলিউশন। এটা একটা ভাইটাল পয়েন্ট। নিউ এগ্রিয়ান পলিসি কাকে বলা হয়, কোন পলিসিকে বলা হয়? সেটা হচ্ছে গ্রিন রেভলিউশন। এটা গ্রহণ করতে বাধ্য হয়েছিল, ঠিক আছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। ল্যান্ড রিফর্মস ইন ওয়েস্ট বেঙ্গল। WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো গভর্নমেন্ট এক্সাম, এবং ভাইটাল হচ্ছে WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। এর জন্য ল্যান্ড রিফর্মস ইন ওয়েস্ট বেঙ্গল খুব ভাইটাল। চলো শুরু করা যাক। নেমড অ্যাজ অপারেশন বর্গা, ভাইটাল পয়েন্ট, নেমড অ্যাজ অপারেশন বর্গা। এটা অপারেশন বর্গা বলা হয়, কারণটা কি? অপারেশন বর্গা নামকরণের কারণ হচ্ছে বর্গাদারদের দূর করা, মেনলি অপারেশন করে বর্গাদারদের দূর করা, এটা হচ্ছে অপারেশন বর্গা। বর্গাদার মানে জমিদার যাদের বলা হয়, যাদের প্রচুর জমি রয়েছে। কবে লঞ্চ হয়? 1978, 1978 সালে। কনক্লুডেড বাই মিড 1980, 1978 থেকে 1980-র মধ্যে, 1980-র দশকের মাঝামাঝি সময়ে এটা শেষ করে দেওয়া হয় মোটামুটি, ঠিক আছে, 1978 সালে। এবার কিছু ল দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড সংক্রান্ত কী ল রয়েছে, সেই লগুলো দিয়েছি। ফার্স্ট, ওয়েস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট 1953, 1953 সালে ওয়েস্ট বেঙ্গলের এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট পাস করা হয়। কী দেওয়া রয়েছে অ্যাক্টে? দ্য অ্যাক্ট প্রোভাইডস ফর অ্যাকুইজিশন অফ এস্টেট of the rights of the intermediaries therein and certain rights of riots and under riots and of the rights of certain other person or land compressed in estate। মানে মেনলি বলা যাচ্ছে যে কোনো সার্টেন পারসন, সে রায়ত হতে পারে বা আন্ডার রায়ত হতে পারে,
তো তার জমি গভর্নমেন্ট দরকার পড়লে অ্যাকুইজ করবে বা অ্যাকুইজিশন করে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955, এই অ্যাক্টের দ্বারাই মেনলি 1978 সালে ল্যান্ড রিফর্মস করা হয়। এই ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট দ্বারাই দ্য অবজেক্ট অ্যান্ড পারপাস অফ দ্য অ্যাক্ট অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য প্রিয়াম্বেল was to reform the law relating to land tenure consecutive on the vesting of all estate and of certain rights therein in the state. এই ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট দ্বারাই হচ্ছে স্টেটের যতজন বর্গাদার বা যাই হোক তাদের সঙ্গে কথাবার্তা বলে ল্যান্ড রিফর্মস করা হয় মেনলি। ওকে, নেক্সট পয়েন্ট যেটা রয়েছে বেঙ্গল ল্যান্ড হোল্ডিং রেভিনিউ অ্যাক্ট 1979, নো পার্সন উইল বি অ্যালাউড টু কিপ অ্যাবাভ 24.7 একর্স। 1979 সালের বেঙ্গল ল্যান্ড হোল্ডিং রেভিনিউ অ্যাক্টের দ্বারা এটাই বলা হয় যে কোনো ব্যক্তি 24.7 একর জমি বেশি জমি হোল্ড করে রাখতে পারবে না, মানে জমি অধিকার ভোগ করতে পারবে না, এটাই হচ্ছে এই রুলসের মধ্যে বলা হয়। নেক্সট, এবার ফিরে আসি ল্যান্ড রিফর্মস বা অপারেশন বর্গা। 5 স্টেপস অফ অপারেশন বর্গা, 5টা স্টেপে অপারেশন বর্গা করা হয়। ফার্স্ট স্টেপ, আইডেন্টিফিকেশন অফ লার্জ বর্গাদার্স, বড় বড় জমিদারকে শনাক্তকরণ, তাদেরকে চিহ্নিতকরণ। নেক্সট, ক্যাম্পেনিং বাই গভর্নমেন্ট অফিসিয়াল, গভর্নমেন্টের অফিসার দ্বারা করাবে, আর কাউকে না, কোনো মিডিল পার্সন কাউকে দিয়ে করাবে না, একদম ডিরেক্ট গভর্নমেন্ট অফিসার ডাইরেক্ট গিয়ে জমিদারের নাম নথিভুক্ত করবে। মিটিং বিটুইন, নেক্সট পয়েন্ট, মিটিং বিটুইন বর্গাদার্স অ্যান্ড গভর্নমেন্ট, তারপরে গভর্নমেন্ট আর বর্গাদারের সঙ্গে কথোপকথন। ফোর্থ, সিলেক্ট দ্য ভ্যারিফাইড ল্যান্ডলেস ফার্মার্স, এরপরে ফোর্থ পয়েন্টে গিয়ে যে যারা ভূমিহীন চাষি রয়েছে তাদেরকে শনাক্তকরণ বা তাদের নাম লিস্ট করা, ঠিক আছে। নেক্সট, ইস্যুইং টেম্পোরারি সার্টিফিকেটস কল্ড পর্চাস, এই পর্চাস প্রদান করা, গভর্নমেন্ট ওই টাইমে একটা টেম্পোরারি কি বলা যায় রেকর্ড বা একটা দলিল বা একটা লিগ্যাল ডকুমেন্ট যাকে পর্চা বলে নামকরণ করে সেটা ওই চাষিকে, যে চাষিকে জমি দেওয়া হবে তাকে একটা সাময়িক বা একটা সমসাময়িক একটা কী বলা যায় লিগ্যাল ডকুমেন্টস প্রদান করা। এই 5টা স্টেপ ভাইটাল স্টেপ। ওকে, স্টেপগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে যে কোন কোন স্টেপ যুক্ত ছিল, কোন কোন স্টেপ দিয়ে 1, 2, 3 দিয়ে অপশান দিল এ বিতে, এতে দিল 1 or 2, বিতে দিল 3 or 4, সিতে দিল 1 or 3, আর ডিতে দিল অল অফ দ্য অ্যাবাভ, এরকম দিয়ে কোশ্চেন দিতে পারে। ওকে, নেক্সট, প্রোগ্রেস হ্যাজ অকার্ড ইন 3 এরিয়াস, 3টে এরিয়াতে এইটা করা হয়েছিল। রেগুলেটিং শেয়ার ক্রপিং রিলেশনশিপ, অপারেশন বর্গা, রিডিস্ট্রিবিউশন। 3টে এরিয়া মানে কি, ব্যাপারটা হচ্ছে যে 3 ধরনের জায়গা মেনলি যাকে বলা যায় যে 3 ধরনের জায়গাতে করা হয়। 3 ধরনের জায়গা মানে পশ্চিমবঙ্গে 3 ধরনের জায়গা না, ব্যাপারটা হচ্ছে 3 ধরনের জমি, মেনলি 3 ধরনের জমির ওপর বা জমির ক্ষেত্রে করা হয়। কি কি? রিলেশনশিপ অপারেশন ক্রপিং রিলেশনশিপ, যেটা চাষযোগ্য জমি তার ওপর করা হয়, যেটা অপারেশন মেনলি অপারেশন বর্গা যাকে বলা হয়। নেক্সট, সিলিং সারপ্লাস ল্যান্ড ইন ওনারশিপ, অতিরিক্ত জমি যাদের রয়েছে, যারা চাষ করে না, ঠিক আছে, অতিরিক্ত যারা চাষ করে, অতিরিক্ত জমি মানে অনেক জমি রয়েছে কিন্তু সে সব জমিতেই চাষ করে, তাদের জমি বাজেয়াপ্ত করা। আবার যারা চাষ কোনোদিনও করে না, জমি এমনি এমনি ফেলে রেখেছে, তাদের জমিও কী বলা যায় বাজেয়াপ্ত করা, সেটাই ল্যান্ড সিলিং। লাস্ট, ডিস্ট্রিবিউটিং হোম স্টেটেড প্লটস। এরকম করে বর্গাদারদের কাছ থেকে যখন জমি নেওয়া গেল তখন দেখা গেল যে কিছু কিছু বাস্তু জমি পাওয়া গেছে। বাস্তু জমি মানে আমরা জানি যেখানে বাস করা যাবে, সেটাই হচ্ছে হোম স্টেটেড ল্যান্ড, মানে যেখানে ঘর করে থাকা যাবে, যেগুলো নিচু এলাকায় না একটু উঁচু এলাকায়, তাকেই তো আমরা বাস্তু জমি বলি। তো সেইটাই হচ্ছে হোম স্টেটেড প্লট। এগুলো কাদেরকে দেওয়া হয়? যারা মানে ঘর নেই, যারা মানে কি বলা যায় যেখানে সেখানে ঝুপড়ি হিসেবে পড়েছিল বা বস্তিতে বাস করতো, তাদেরকে দান করা হয়। এই 3 ধরনের জমির ক্ষেত্রেই এটা করা হয়। লাস্ট একটা পয়েন্ট দিয়েছি, বলা বাহুল্য যে আগেই বলে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলে খুব হিউজ পরিমাণে এই অপারেশন বর্গা খুব ভালোভাবে কাজ করেছিল বা ভালো রেজাল্ট পাওয়া গেছিলো। অনেক চেনাশোনা, আমি এমনও দেখেছি আমার রিলেটিভের বাড়ির ওখানে যার প্রায় 100 থেকে 150 বিঘা জমি ছিল, তো তার জমি বাজেয়াপ্ত করে সরকার নিয়েছিল। তো তিনি তখনও মানে আমিও দেখেছি ছোটোবেলায় যে তিনি বেঁচে আছেন, তার কাছে গল্প শুনেছি। তখনও অবশ্যই ল্যান্ড রিফর্মস পড়িনি, যাই হোক এখন বুঝতে পারছি যে কী করেছিল না করেছিল। ওকে, লাস্ট একটা পয়েন্ট দিয়েছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাস্ট ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট বিল 2014। অ্যাকচুয়াল কী করা হয়েছিল,
এই ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট বিলে কি পাস করা হয়, যে আমরা তো পড়েছি 55-এর ল্যান্ড রিফর্মস অ্যাক্ট। 55-এর ল্যান্ড রিফর্মস অ্যাক্টে বলা আছে যে কোনো জমি যদি 3 বছরের বেশি পতিত হয়ে পড়ে থাকে, মানে উইদাউট কোনো রকম কাজ কারবার না করে যদি 3 বছরের বেশি পড়ে থাকে কোনো জমি, তাহলে সেই জমি সরকার গ্রহণ করে নিতে পারে, তুমি বাধা দিতে পারবে না। সেই অ্যামেন্ডমেন্ট বিলে এটা বাড়িয়ে 5 বছর করা হলো, এটা বাড়িয়ে 5 বছর করা হলো, যে ম্যাক্সিমাম 5 বছর তুমি জমি ফেলে রাখতে পারবে। এই হচ্ছে ঘটনা, আর কিছুই নেই। ওকে, বোঝা গেল আশা করছি। চলো, থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও কোনো প্রবলেম থাকলে। থ্যাংক ইউ।